নমস্কার, আমি সুকন্যা। শুরু করছি উত্তরের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব আজকের বিশেষ বিশেষ সংবাদ। জলপাইগুড়ি জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের জল জীবন মিশন প্রকল্পের কাজের ঠিকাদারদের প্রায় 10 মাসের বিল বকেয়া। এই বকেয়া বিলের দাবিতে বুধবার দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের কাছে একটি স্মারকলিপি তুলে দেওয়া হলো পিএইচ ইঞ্জিনিয়ার্স কন্ট্রাক্টরস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। সীমান্ত গ্রামে কাটা তারের বেড়া, জমিদাতাদের বৈধ কাগজপত্র তৈরির চেষ্টা চলছে। বুধবার বেরুবাড়ির ভারত বাংলাদেশ সীমান্ত কাটা তারের বেড়া নির্মাণের কাজকে এগিয়ে নিয়ে যেতে জেলা শাসকের কার্যালয়ে বিএসএফ এবং সদর বিধানসভার বিধায়ক পি.কে. বর্মা এবং স্থানীয় মানুষের প্রতিনিধিগণ এক গুরুত্বপূর্ণ বৈঠকে বসেন। কালীগঞ্জে তৃণমূলী বোমায় শিশু মৃত্যুর ঘটনার প্রতিবাদ জানিয়ে মঙ্গলবার জলপাইগুড়ি শহরের বুকে মিছিল করে সিপিআইএম। জেলা পার্টি দপ্তর সুবোধ সেন ভবন থেকে মিছিল শুরু হয়ে কদমতলা, দিনবাজার, ডিবিসি রোড হয়ে মিছিল শেষ হয় জেলা পার্টি দপ্তরে। মিছিলে নেতৃত্ব দেন পার্টির জেলা সম্পাদক মণ্ডলী সদস্য কৌশিক ভট্টাচার্য, প্রদীপ দে, জেলা নেতা বিপুল সান্যাল সহ অন্যান্য পার্টির নেতৃবৃন্দ। ডেঙ্গু আর যাতে বাড়তে না পারে তার জন্যই বিভিন্ন ওয়ার্ডে ডেঙ্গু সার্ভে টিম। গতকালই পৌরসভার আধিকারিকের কাছে ধমক খাবার পর আজ ডেঙ্গু সার্ভে টিম জলপাইগুড়ি শহরের বিভিন্ন ওয়ার্ডে ভিজিট করে মানুষদের সচেতন করছে। আজ সকাল থেকেই জলপাইগুড়ি পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে গিয়ে কোথাও কি জল জমে আছে কিনা বা কোথাও নোংরা আবর্জনা রয়েছে কিনা তা দেখছেন ডেঙ্গু সার্ভে টিম। বিভিন্ন জায়গায় জল জমে ডেঙ্গুর লার্ভা কিছু কিছু জায়গায় পাওয়া গিয়েছে বলেও বলছেন ডেঙ্গু সার্ভে টিম। আজ তড়িঘড়ি বিভিন্ন জায়গায় সকাল থেকেই এদের দেখা যাচ্ছে বিভিন্ন বাড়িতে বাড়িতে। এই বছর জলপাইগুড়ি পৌরসভা এই ডেঙ্গু নিয়ে আরো বেশি সচেতন। আপনাদের একটা মিটিং হয়েছিল, সেখানে এক্সিকিউটিভ অফিসার আপনাদের কিছু মানে ধমক স্তরেই বলেছিল যে আপনাদের তেমন ভাবে কোনো কাজ হচ্ছে না। তো মানে বিভিন্ন জায়গায় অভিযোগ আসে যে আপনারা সঠিকভাবে সেই বাড়িগুলো যান না। তো আজকে কি আরো তোড়জোড় লাগিয়ে দিয়েছেন? হ্যাঁ, তোড়জোড় করে সব জায়গায় দেখছি এখন ঠিকঠাক করে সবাইকে ডেকে ডেকে বলছি কারো জ্বর আছে নাকি বা কারোর হচ্ছে ডায়রিয়া টারিয়া, এগুলো সিমটম ডেঙ্গু। যদি এগুলো হয় তাহলে সেন্টারে গিয়ে একটু হচ্ছে ব্লাড টেস্ট করে নেবে। আর কোন জায়গায় কি পরিস্থিতি দেখছেন, মানে বাড়ি বাড়ি গিয়ে এক জায়গায় যে ডেঙ্গুর হচ্ছে লাভা পেয়েছি 50-60টার মতো, ওগুলো ফেলে দিয়ে যে এখন স্প্রে করালাম। মানে আপনারা এখন চলবে আপনাদের এই কাজ? হ্যাঁ, আমাদের হচ্ছে এখন হচ্ছে প্রতি সপ্তাহে হচ্ছে চলবে। আজকে কোথায় এসেছেন? এটা হচ্ছে জয়লেন গলিতে এসেছি। কি নাম আপনার? উমা দাস। ওদলাবাড়িতে নেশার জেরে চুরি, যুবককে ধরে গাছে বেঁধে উত্তম মধ্যম। দিন দিন যুব সমাজের মধ্যে নেশার প্রবণতা উদ্বেগজনক হারে বাড়ছে। ডেনড্রাইট, সিরাপ, ট্যাবলেটের মতো নানা নেশাদ্রব্যে আসক্ত হয়ে পড়ছে বহু যুবক। আর এই নেশার টাকা জোগাড় করতে গিয়ে তারা চুরির মতো অপরাধের পথ বেছে নিচ্ছে। এইরকমই এক ঘটনা ঘটল মাল ব্লকের ওদলাবাড়ি হিন্দি স্কুল বস্তি এলাকায়। গত কয়েকদিন ধরে ওদলাবাড়ি বাজার, দোকান এবং গৃহস্থ বাড়িতে চুরি এবং মোবাইল চুরির ঘটনা ঘটে চলেছে। এতে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্য ছড়ায়। স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাতে ওদলাবাড়ি বাজারের শিব মন্দিরে ঘুমিয়ে থাকা পুরোহিত বুম্বেলা শেখরের, যিনি দক্ষিণ ভারতীয়, তার মোবাইল চুরি করে এক যুবক চম্পট দেয়। এরপর হিন্দি স্কুল এলাকার কয়েকজন যুবক এবং বাজারের স্থানীয় ছেলেরা মিলে অনুসন্ধান চালিয়ে ওদলাবাড়ি রেল স্টেশন থেকে অভিযুক্ত যুবককে ধরে ফেলে। পরে তাকে গাছে বেঁধে উত্তম মধ্যম দেয়। স্থানীয় যুবক মোহাম্মদ রাজু, ফিরোজ খান এবং রাসেল সরকার জানান, গত কয়েকদিন ধরে আমাদের এলাকায় চুরি বাড়ছে। নেশার টাকা জোগাড় করতেই এসব করছে ওই যুবক। এর আগেও মোবাইল চুরি করেছিল। সতর্ক করেও কোনো লাভ হয়নি। এবার ধরতে গেলে আমাদের ওপর ব্লেড নিয়ে হামলা করে। কপাল ভালো, কেউ আহত হয়নি। জানা গেছে ওই যুবক চুরির কথা স্বীকার করে এবং একটি মোবাইল ফেরত দেয়। তবে আরো একটি মোবাইল এখনো উদ্ধার হয়নি। পরে স্থানীয়রা তাকে মালবাজার থানার পুলিশের হাতে তুলে দেয়।
স্থানীয় পঞ্চায়েত সদস্য সাইনুল ইসলাম বলেন, এই যুবকেরা শিলিগুড়ির, তবে ওদলাবাড়িতে কোথাও ভাড়া থাকে, পরিবারও রয়েছে। পুলিশকে অনুরোধ করেছি কড়া ব্যবস্থা নিতে। যারা বাড়ি ভাড়া দেয় তাদেরও আরো সতর্ক হওয়া উচিত। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত যুবককে আটক করে তদন্ত শুরু হয়েছে। सिर्फ की मोबाइल लिया ना और दूसरा कुछ? दो मोबाइल, भैया का एक मोबाइल, हमारा एक मोबाइल। नहीं मिला आपका? क्या बोल रहे हो? बोल रहे हैं कि आपको रात में लिया था एक साथ? नहीं, 3 दिन का पहले वो 3 दिन। संडे को लिया था। आपका घर कहाँ है? हमारा हैदराबाद। वहाँ से लिया? हाँ, यहाँ से। इधर। रात को 1 बजे के टाइम में रूम में आया, हाँ नहीं मालूम का देश है, चोरी करके लेके गया। मोबाइल रात को चोरी किया, हाँ तो पकड़ के लाया गाँव का लड़का लोग। वो मोबाइल था, एक मोबाइल तो दे दिया और एक मोबाइल कहाँ पे रखा वो बोल नहीं रहा है। कैसे मालूम हुआ वो चोरी किया था? इससे पहले भी संडे को चोरी किया था हमारा गांव में। यही किया था? हाँ, यही चोरी किया था। इनका घर से 2 मोबाइल चोरी किया। हाँ उसके तो बाद? स्पॉट पे हम लोग पकड़ के छोड़ दिया उसको। हाँ हाँ फिर नेक्स्ट टाइम में अभी डाउट हुआ कि हाँ यही मोबाइल चोरी करता है, तो हम लोग स्टेशन गया, पॉकेट चेक किया, उसका वो हाथ में मोबाइल पाया, तो लड़का लोग पकड़ के यहाँ बांध के रखा, थाना को फोन किया पुलिस को। तो क्या चाहते हैं आप लोग? हम लोग चाहते हैं कि इसको थोड़ा सजाए हो और जल्दी ना छोड़े थाना से, ये गुजारिश है। और अटेंडेंट पॉकेट में रहता है बिलेट, जब हम लोग पकड़ने गए तो बिलेट चला दिया हम लोग के ऊपर में, ये इसका जेब में बिलेट भी है, वो नशा करता है? निशा करता है, अटेंडेंट भी है। आपका नाम? मोहम्मद राजू। कहाँ पर पकड़ा अभी इसको? अभी हम लोग स्टेशन से पकड़ के लाए उदलावरी। कहाँ पर था? शिव मंदिर में, शिव मंदिर में था? शिव मंदिर में उस टाइम कितना बजे? रात को 1 बजे, 10 बजे 15 मिनट में उसके बाद? अब आया, चोरी करके चला गया, पता नहीं चला। हाँ सुबह में हम लोग गाँव का भाई लोग ने हाँ उसको पीछे दौड़ा था। हाँ मैं भी एक दिन ने बोला था चोर भाग रहे मोबाइल चोरी करके, जाओ जाओ बोलने से हम सीधा भाई लोग का साथ गया था। वो नहीं मिला है, उधर चला गया, बगान की तरफ चला गया। फिर इधर आके सलाह करने से वो रेलवे स्टेशन में आएगा, उधर पकड़ेगा बोलने से भाई लोग ने सब मिला के उसको पकड़ा है। स्टेशन में पकड़ने के बाद में हमारा मोबाइल दिया है। वो कहाँ पता चला वो कहाँ का आदमी है? कुछ पता नहीं है। आपका नाम क्या है? हमारा नाम शेखर है। शेखर क्या? शेखर बोम्बेला शेखर है। हम साउथ इंडिया का, हैदराबाद का है। यहाँ पर कहाँ क्या काम है? इधर में पंडित का काम करते हैं, साउथ का है, परदेशी है। ठीक। মানে রাজু তো আমাকে ফোন করলো, বলে চোর ধরছি। চোর ধরার পরে আমি আসলাম, দেখলাম সত্যিকারে চোর ধরছে। আর মোবাইল, একটা মোবাইল ওর কাছ থেকে নিয়েছি, আর একটা মোবাইল এখনো বলেনি কার কাছে আছে। 2টা মোবাইল চুরি করে পালাইছে। তারপর হ্যাঁ, বাড়ি কোথায়? এর বাড়ি ও বলতেছে শিলিগুড়ি। এখানে থাকে ভাড়া, কোথায় ভাড়া থাকে? এখানে ওই রেল লাইনের পাশে ভাড়া থাকে। একাই আছে না সাথে কেউ? হ্যাঁ সাথে কেউ আছে? হ্যাঁ, ফ্যামিলি আছে। ও কি বল স্বীকার করলো যে মোবাইল? হ্যাঁ, মোবাইল স্বীকার করলো চুরি করছে। একটা মোবাইল দিয়েও দিছে, আর একটা মোবাইল বললো এখানে কার কাছে আছে নাকি। ওটা কার মোবাইল ছিল? ওটাও এক ভাইয়ের মোবাইল এখানকার। তো এখন কি পুলিশ আসছে? পুলিশকে ফোন করা হয়েছে, পুলিশ আসছে, এখন পুলিশ। চম্পাশাড়ি এটিএম এ ডাকাতি, 3 দুষ্কৃতী গ্রেফতার, উদ্ধার প্রায় 4 লক্ষ টাকা। চম্পাশাড়িতে এটিএম লুটের ঘটনার রহস্য ভেদ করল প্রধাননগর থানার অ্যান্টি ক্রাইম শাখা। ঘটনায় জড়িত আন্তঃরাজ্য ডাকাত দলের 3 সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে 3,196,000 টাকা। ধৃতদের শিলিগুড়ি আদালতে পেশ করা হবে। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতদের নাম মোহাম্মদ ইসরাইল, জাভেদ খান এবং মোহাম্মদ খুশিদ। 3 জনই হরিয়ানার নুহু জেলার বাসিন্দা এবং কুখ্যাত মেওয়াত গ্যাংয়ের সদস্য। এই গ্যাং বিভিন্ন রাজ্যে এটিএম ও দোকান লুটের সঙ্গে যুক্ত বলে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে। প্রধাননগর থানার অ্যান্টি ক্রাইম ইউনিটের নেতৃত্বে চলা এই অভিযান হরিয়ানায় পৌঁছায়। সেখান থেকেই একজন ধৃতকে গ্রেপ্তার করে শিলিগুড়িতে আনা হয় এবং বাকি 2 জনকে গতকাল সেবক লাগোয়া জঙ্গল থেকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে পুলিশ তদন্ত করে দেখেছে ওই গ্যাংয়ের আরো কতজন এই ঘটনায় জড়িত এবং চক্রের শাখা প্রশাখা ঠিক কোথায় কোথায় বিস্তৃত। সম্প্রতি শিলিগুড়ির ব্যস্ততম এলাকায় একটি সোনার দোকানে দিবালোকে সশস্ত্র ডাকাতির ঘটনা ঘটেছিল। পুলিশের তরফে খতিয়ে দেখা হচ্ছে চম্পাশাড়ির এটিএম লুটের ঘটনার সঙ্গে ওই সোনার দোকানে লুটের কোনো সংযোগ রয়েছে কিনা। প্রধাননগর থানার এক আধিকারিক জানান, এই আন্তঃরাজ্য গ্যাংয়ের বিরুদ্ধে আমরা আগে থেকেই নজর রেখেছিলাম। এই ধরনের অপরাধের বিরুদ্ধে পুলিশ আরো তৎপরভাবে কাজ করবে। এই বিষয়ে প্রধাননগর থানার
আইসি বিডি সরকার সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, এই ঘটনায় আসামিদের গ্রেপ্তার করতে অনেকটাই বেগ পেতে হয়েছে। ব্যাংকের তরফে আশানুরূপ কোনো রকম সহযোগিতা মেলেনি। জোরপূর্বক এফআইআর করাতে বাধ্য হয়েছে পুলিশ। ব্যাংকের অসহযোগিতার ফলে অনেকটাই সমস্যায় পড়তে হয়েছে তদন্ত ক্ষেত্রে, এমনটাই অভিযোগ করেন আইসি। এই বিষয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাফিক ডিসিপি বিশ্বচাঁদ ঠাকুর জানান, এটিএম লুটকাণ্ডে 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং এই ঘটনায় আরো কেউ জড়িত রয়েছে কিনা তার তদন্ত চলছে। সব কিছু করে আমরা কনক্লুশনে আসতে পারি একটা আউটার স্টেট গ্যাং এই কাজটি করেছে। তো তার ভিত্তিতে আমরা একটি টিম এখান থেকে পাঠিয়ে দিই হরিয়ানাতে। হরিয়ানার নিউ জেলাতে আমরা আইডেন্টিফাই করতে পারি অ্যাকিউজদের, যারা অ্যাকিউজড আছে, যারা এই কাজটি করেছে হরিয়ানার নিউ জেলাতে। তারপর ওখানটাতে একজনকে আইডেন্টিফাই করা হয়, করে তাকে অ্যারেস্ট করা হয়। অ্যারেস্ট করে তারপরে ওখানে কোর্টে প্রডিউস করে থ্রু ট্রানজিট রিমান্ড তাকে নিয়ে আসা হয় এবং তাকে জিজ্ঞাসাবাদ এবং তার সঙ্গে সহকারী সিডিআর এবং টাওয়ার ডাম্প টেকনিক্যাল ডেটা অ্যানালাইসিস করে জানা যায় যে এই পুরো টিমটার মধ্যে কিছুজন এখান থেকেই কিছুজন ফেরত চলে যায় হরিয়ানাতে, আর কিছুজন এখানেই থেকে যায়, এখান থেকে অন্য জায়গায় মুভমেন্ট করে। সেটা অ্যানালাইসিস করে তার ভিত্তিতে হরিয়ানা নুহেরই 2 জনকে আরও আজকে গ্রেপ্তার করা হয়। তো সব মিলিয়ে মোট 3 জন গ্রেপ্তার হয় এই কেসে, কেসটি ডিটেক্ট হয় এবং মোট যা অ্যামাউন্ট এখানটাতে গিয়েছিল তার অধিকাংশ, তার অনেকটা অংশ রিকভারি হয়, এই ইয়েতে টাকা রিকভারি হয়েছে। বাকি আজকে কোর্টে ফরওয়ার্ড করা হচ্ছে, তাদেরকে রিমান্ডে নেওয়া হবে, ফার্দার ইনভেস্টিগেশন। এক এক করে বলুন। 3 লাখের উপরে রিকভারি হয়েছে। কোথা থেকে গ্রেফতার করা হলো 3 জনকে? একজনকে হরিয়ানা থেকে গ্রেপ্তার করা হয়েছে, গ্রেপ্তার করে তারপরে থ্রু কোর্ট ট্রানজিট রিমান্ডে নিয়ে আসা হয়েছে। আর 2 জনকে শিলিগুড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে, নুয়ের ভক্তিনগর থানা এরিয়া। সীমান্ত গ্রামে কাটা তারের বেড়া, জমিদাতাদের বৈধ কাগজপত্র তৈরির চেষ্টা চলছে। জলপাইগুড়ি জেলার বেরুবাড়ির কিছু অংশ, যা কিনা সেই 1952 সাল থেকেই বিতর্কিত ল্যান্ড হিসেবে বর্ণিত হয়ে আসছে। সাম্প্রতিক সময়ে ভারত বাংলাদেশ সীমান্তে কাটা তারের বেড়া দেবার জন্য জমির প্রয়োজনে স্থানীয় মানুষকে জমি দেবার আবেদন করে রাজ্য সরকার। বেশ কিছু স্থানীয় মানুষ দেশের নিরাপত্তার স্বার্থে জমি দিতে ইতিমধ্যে রাজিও হয়েছে। তবে বাদ সেধেছে সেই নেহেরু নুন চুক্তি এবং ভারতবর্ষের মানচিত্র আঁকা র্যাডক্লিফ ম্যাপ। বুধবার সেই বেরুবাড়ির ভারত বাংলাদেশ সীমান্ত কাটাতারের বেড়া নির্মাণের কাজকে এগিয়ে নিয়ে যেতে জেলা শাসকের কার্যালয়ে বিএসএফ এবং সদর বিধানসভার বিধায়ক পি.কে. বর্মা এবং স্থানীয় মানুষের প্রতিনিধিগণ এক গুরুত্বপূর্ণ বৈঠকে বসেন। এই প্রসঙ্গে সদর বিধানসভার বিধায়ক পি.কে. বর্মা জানান, জট কাটানোর কাজ জারি রয়েছে। স্থানীয় মানুষ কাটাতারের বেড়া দিতে জমিও দিতে চান, তবে সেই জমিগুলোর বৈধ কাগজপত্র জমির মালিকের কাছে এই মুহূর্তে না থাকায় সমস্যা। আমরা সেই জমিগুলোর বৈধ কাগজপত্র তৈরির প্রক্রিয়া শুরু করেছি। ফেন্সিং যেগুলো হবার কথা আর কি, সেগুলো হয়ে যাবে খুব শীঘ্রই। আটকে রয়েছে কোন জায়গাটায়? আটকে রয়েছে সেটা হচ্ছে যে যাদের যে কিছু ওখানকার যারা বাসিন্দা আর কি, তাদের যে বৈধ কাগজপত্রগুলো আর কি, সেগুলো তাদের কাছে নেই। সেইগুলো বৈধ কাগজপত্র আমরা তৈরি করবার চেষ্টা করা হচ্ছে এই আমাদের সরকারিভাবে। আচ্ছা, এই ভারতের ম্যাপে তো ওই জায়গাগুলো নেই, তো এবার ওই জায়গাগুলোকে ঢোকানোর কোনো উদ্যোগ বা নতুন করে ম্যাপ তৈরি কোনো? হ্যাঁ, সেগুলো তো হবেই। 2017 সালের যে হয়েছিল, ট্রিটি হয়েছিল 2015 সালে আগস্ট মাসে ল্যান্ড বাউন্ডারি। হ্যাঁ, তারপরে 2017 সালে বাউন্ডারি হয়েছে। তো সেই অনুযায়ী কাজগুলো এগোচ্ছে এবং ওই এলাকাগুলো এখন ভারতের অংশ। এখন ভারতের অংশ। একটা বিষয় সেটা হচ্ছে যে ওটা করা হয়ে গেছে ওই অ্যাডভান্স পজিশনে, বর্তমানে তো অ্যাডভান্স নেই, কিন্তু বর্ডার পিলার হয়ে গেলেও এখনো জমির কাগজটা দেওয়া যাচ্ছে না। জটিলতাটা কি খুঁজে পেলেন আপনারা? সেগুলো নিয়ে আমি ডিটেলসে বলতে পারবো না এই মুহূর্তে, কিন্তু কাজকর্ম চলছে। কবে নাগাদ কোনো আশ্বাস কি পেলেন? আপনি তো উদ্যোগ নিলেন। হ্যাঁ,
না, এই প্রসেসটা চলছে, এইটুকুই বলবো এই মুহূর্তে, এর থেকে বেশি কিছু বলবো না। কতটা আজকে বিষয়টা ফ্রুটফুল হলো এই বৈঠকে? বিষয়টা মোটামুটি ভালোই হলো যে আপনার যারা অ্যাডভান্স ল্যান্ডে আছে, যারা কোনো সরকারি সুযোগ সুবিধা পাচ্ছে না, যে খতিয়ান নিয়ে যারা করছে এতদিন যেটা ছিল, সেটাকে আমরা আরও তাদেরকে গিয়ে আমরা বসবো, আমরা মোটিভেট করবো। আর বলছিলাম, গ্রামের মানুষ তো সবাই রাজি জমি দেওয়ার জন্য, যে সরকার আমার জমি নিয়ে ফেন্সিং করুক, আমরা নিশ্চিন্তে ঘুমোতে পারি, কিন্তু কাগজ তো দেওয়া যাচ্ছে না এবং ক্ষতিপূরণের একটা ব্যাপার রয়ে গেছে, যেহেতু জমি যাবে। সেই জায়গাটা থেকে আমরা এখানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমরা জানালাম, যারা ল্যান্ডে আছেন তাদেরকে আমরা বললাম যে যত তাড়াতাড়ি হয় তাদের সেই কাগজের ব্যবস্থা যাতে করা হয় সেটুকু আমরা। কোনো সময় নিলেন তারা? না, এটা তো প্রসেসিং চলছে, হতে একটু সময় লাগবে হয়তো। আপনার নামটা? আমার নাম সুমিত্রা দেব অধিকারী, সাতবাড়ি জিপি প্রধান। এখন নিয়ে নেব ছোট্ট একটা বিরতি, ফিরে আসছে বিরতির পর, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। আগামী মাসের 1 তারিখ থেকে স্কিল নেস্ট নিয়ে এসেছে দারুণ এক অফার, থাকছে 1 মাসের ফ্রি ডেমো ক্লাস। আজ থেকে এ মাসের 30 তারিখ পর্যন্ত নাম নথিভুক্ত করা যাবে। আমাদের এখানে নার্সারি টু ক্লাস 4 অল সাবজেক্ট, ক্লাস 5 টু ক্লাস 6 অল আর্টস গ্রুপ ইনক্লুডিং বেঙ্গলি, হিস্ট্রি, জিওগ্রাফি, সংস্কৃত এবং ক্লাস 7 থেকে ক্লাস 10 অল সাবজেক্ট যত্ন সহকারে পড়ানো হয়। আরো বিস্তারিত জানতে আজই আসুন স্কিল নেস্ট, নয়াবস্তি, 1 নম্বর ঘুমটি, জলপাইগুড়ি। যোগাযোগের নাম্বার 7602790567। জলপাইগুড়ি জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের জল জীবন মিশন প্রকল্পের কাজের ঠিকাদারদের প্রায় 10 মাসের বিল বকেয়া। এই অবস্থায় বকেয়া বিলের দাবিতে বুধবার দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের কাছে একটি স্মারকলিপি তুলে দেওয়া হলো পিএইচ ইঞ্জিনিয়ার্স কন্ট্রাক্টরস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। এদিন সংগঠনের সদস্যরা একজোট হয়ে দপ্তরের সামনে নিজেদের দাবিতে সোচ্চার হন। বকেয়া বিল মেটানোর দাবিতে স্লোগান তোলেন তারা। পিএইচই দপ্তর সূত্রের খবর, ঠিকাদারদের দাবিপত্র ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেওয়া হচ্ছে। সংগঠনের দাবি, জল জীবন মিশন প্রকল্পের কাজের 10 মাসে কোনো রকম অর্থ প্রদান করা হয়নি, ফলে জীবিকা রক্ষার ক্ষেত্রে বড় আর্থিক সংকটের সম্মুখীন হয়েছেন তারা। অধিকাংশ ঠিকাদার ব্যাংক থেকে ঋণ নিয়ে এই প্রকল্পের কাজ করেছেন। বর্তমানে ঋণের সুদের পরিমাণ প্রতিদিন বেড়েই চলেছে। বিগত 3 বছর ধরে বিভিন্ন প্রকল্পের বার্ষিক রক্ষণাবেক্ষণ বাবদ কোনো অর্থ প্রদান করা হয়নি বলেও অভিযোগ। ফলে যারা ঠিকাদারের অধীনে কাজ করছেন তাদের পারিশ্রমিক দেওয়াও অসম্ভব হয়ে পড়েছে। এমনকি সব কাজ সম্পন্ন বা আংশিকভাবে শেষ হবার পর ফাইনাল বিল বা রানিং অ্যাকাউন্ট বিল প্রস্তুত করে বিভাগে পাঠাতে দীর্ঘ সময় লেগে যাচ্ছে। তাই দ্রুত বকেয়া না মেটানো হলে আগামী দিনে সমস্ত কাজ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ঠিকাদার সংস্থার সদস্যরা। ব্যাপারটা হচ্ছে যে আজকে 2019 সাল থেকে আমাদের এই জেজেএম বা জল জীবন মিশন প্রকল্প গোটা আমাদের পশ্চিমবঙ্গে চালু আছে। এই প্রকল্পের কাজ আমরা দিন ধরে করে আসছি, কিন্তু গত 10 মাস যাবৎ আমরা এই জেজেএম প্রকল্পের কোনো বিল, বকেয়া বিল আমরা একটি টাকাও পাচ্ছি না, যার ফলে আমাদের পিঠ এখন দেওয়ালে ঠেকে গেছে একদম। আমাদের আর কোনো উপায় নেই। এখন এই মুহূর্তে আমাদের জীবন এবং জীবিকা দুটোই একটা বিরাট প্রশ্নচিহ্নের মুখে এসে দাঁড়িয়েছে, যে ভবিষ্যতে আমরা কিভাবে চলবো, কিভাবে আমরা অন্নসংস্থান করব, বা কিভাবে আমরা সংসার প্রতিপালন করব, কিভাবে আমাদের বাচ্চাদের যারা ছোট ছোট ছেলেমেয়েরা আছে তাদের প্রতিপালন করব, তাদের স্কুলের বেতন দেব। এটা আমাদের কাছে একটা বিরাট প্রশ্নচিহ্নের মুখে এসে দাঁড়িয়েছে। সেই জন্য আমাদের দাবি হচ্ছে অবিলম্বে আমাদের যত বকেয়া বিল আছে সেই বকেয়া বিল আমাদের অবিলম্বে প্রদান করতে হবে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে ইয়ারলি মেনটেন্স আমরা করি, সমস্ত স্কিমে একজন করে মেনটেন্স কন্ট্রাক্টর থাকে, সেই মেনটেন্সের পেমেন্টে আমরা দীর্ঘ 2 বছর ধরে পাচ্ছি না।
দুই বছর 3 বছর ধরে পাচ্ছি না, যার ফলে আমাদের পক্ষে মেনটেন্সটা চালিয়ে যাওয়া একটা অসম্ভব ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। কারণ প্রত্যেকটা মেনটেন্সে একাধিক ভাল্ব অপারেটর আছে যাদের আমাদের প্রতি মাসে মাইনা দিতে হয় এবং তাদের পিএফ এবং ইএসআই টাকা আমাদের জমা দিতে হয়, যার ফলে এই টাকাটা যদি ইমিডিয়েট আমরা না পাই তাহলে আমাদের পক্ষে এই মেনটেন্সটাও আমাদের পক্ষে সুষ্ঠুভাবে চালিয়ে যাওয়া এটা বিরাট কষ্টসাধ্য ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আজকে আমাদের 22, 23, 24, 25 এই 3 দিন ধরে গোটা ওয়েস্ট বেঙ্গল জুড়ে আমাদের কর্মবিরতি চলছে এবং পিএইচই কোনো কাজ আমরা করছি না এই 3 দিন ধরে। আজকে আমাদের এই 3 দিনের প্রোগ্রামের আজকে শেষ দিন। আমরা আজকে পিএইচির গোটা পশ্চিমবঙ্গ জুড়ে সমস্ত ডিভিশনে ডেপুটেশন দিচ্ছি, সাহেবদের একদিন আগে ডেপুটেশন দিচ্ছি, এরপরে সুবানিয়াকে আমরা ডেপুটেশন দেবো আগামীকাল। এই ডেপুটেশন দিয়ে আজকে আমাদের আন্দোলনের পরিসমাপ্তি হবে আপাতত। এই ভবিষ্যতে যদি আমরা এরপরেও যদি আমাদের কোনো রকম আমাদের আন্দোলনের কোনো পেমেন্ট না পাই আন্দোলনের পরিপ্রেক্ষিতে, তাহলে এরপরে আমরা হয়তো কাজ বন্ধ করার দিকে আমাদের ভাবতে হবে। কারণ হচ্ছে বন্ধ করার ইচ্ছা না থাকলেও আমাদের যে আর্থিক অবস্থা দাঁড়িয়েছে আমাদের পক্ষে এই কাজ চালিয়ে যাওয়া সম্ভব না, কোনো রকম লেবার পেমেন্ট করা সম্ভব না। আমার নাম অসীম গুপ্ত। জলপাইগুড়ি পুরসভার মাসিক বোর্ড মিটিং মঙ্গলবার পুরসভার কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়। দুপুর প্রায় 3:30 থেকে শুরু হওয়া এই বৈঠক চলে রাত প্রায় 8টা পর্যন্ত। সভায় উপস্থিত ছিলেন পুরসভার চেয়ারপারসন, ভাইস চেয়ারম্যান, বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর ও পুরসভার আধিকারিকেরা। বৈঠকে পুরসভা এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিশদ আলোচনা হয়। বিশেষ করে রাস্তাঘাট, সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট, টোটো, শহরের বিভিন্ন জায়গায় পার্কিং, পানীয় জল সরবরাহ সহ নাগরিক পরিষেবার উন্নয়ন নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়। সভায় জানানো হয় প্রায় 150 কোটি টাকা ব্যয়ে শহরে অমৃত প্রকল্পের আওতায় পানীয় জলের পরিকাঠামো দ্রুত বাস্তবায়িত হতে চলেছে। এই প্রকল্প চালু হলে শহরবাসী আগামী ডিসেম্বর মাস থেকেই পরিশ্রুত পানীয় জলের সুবিধে পাবেন। চেয়ারপারসন ও ভাইস চেয়ারম্যান জানান, নাগরিকদের উন্নত ও সুষ্ঠু পরিষেবা দেওয়াই পুরসভার প্রধান লক্ষ্য এবং সেই উদ্দেশ্যেই পুরসভা নিরলসভাবে কাজ করে চলেছে। গত 7 দিন আগে একটা এমসিআইসি মিটিং হয়েছে। এটা রুটিন মাফিক একটা মিটিং। আমরা মার্চ মাসে লাস্ট বোর্ড মিটিং করেছিলাম, তারপরে আবার পুরসভায় গত 7 দিন আগে মিটিং এমসিআইসি হয়ে আজকে বোর্ড মিটিং অনুষ্ঠিত হলো। কি কি আলোচনা হলো, কি কি বোর্ড মিটিং? মান্থলি মিটিংয়ে যা উঠে আসে, খুব দীর্ঘ সময় ধরে সমস্ত কাউন্সিলর বৃন্দ এখানে ছিলেন। তাদের বিভিন্ন আগের যা শিডিউল নেওয়া হয়েছিল তার ক্ষেত্রে কি কি আমরা করতে পেরেছি, কোন ক্ষেত্রে আমাদের প্রতিবন্ধকতা এসেছে এবং আমরা কতটুকু করতে পেরেছি, করতে পারিনি, সেগুলোই সমস্ত উঠে এলো এবং খুব সুন্দর আলোচনা হলো। এবং আমরা এর আগে দেখিনি, মানে আমি তো অন্ততপক্ষে বহুদিনের হয়ে গেল আমার এই পুরসভায় এত সুন্দরভাবে প্রত্যেক কাউন্সিলরদের মতো মানে বিভিন্ন যেগুলো হয়েছে আজকে 3 মাস আগের একটা বোর্ড মিটিং, তারপরে 3 মাস পরে হলো। তা সেক্ষেত্রে সমস্ত কিছু উঠে এলো। প্রাথমিক পরিষেবা, জল, লাইট, রাস্তাঘাট, আমাদের টোটো, আমাদের যে রাস্তা এনক্লোজ হয়ে আছে সেটার ব্যাপারে সমস্ত বিষয়েই আলোচনা হলো এবং আমাদের অমৃত প্রকল্প, সলিড ওয়েস্ট প্রকল্প আমরা কতদূর ত্বরান্বিত করতে পেরেছি সমস্ত ডিটেলস কাউন্সিলররা জানতে চাইলেন এবং তার সদুত্তর দেওয়া হলো। এবং আগামীতে এই মানুষকে পরিষেবা দেওয়ার জন্য যা যা পুরসভার ক্ষেত্রে আমরা অগ্রাধিকার নিয়ে করতে পারবো সেগুলোর দিকেই আলোকপাত হলো। এবং আগামী বোর্ড মিটিংও আমাদের আবার আগস্ট মাসে আমরা করব বলে সিদ্ধান্ত নিলাম এবং খুব ফ্রুটফুল আলোচনা হয়েছে। আজকে যে বোর্ড মিটিং অনেক লম্বা সময়, প্রায় 3:30 থেকে এখন বাজে হচ্ছে রাত্রি 8টা। এই মিটিংটার মধ্যে মূলত আমরা অমৃত জল প্রকল্প যে আমাদের সম্পূর্ণ ট্রায়াল রান কমপ্লিট করে ক্লিয়ার ওয়াটার র ওয়াটার রাইজিংম্যানের ট্রায়াল রান হয়ে গেল। এবার ক্লিয়ার ওয়াটার রাইজিংম্যান কমপ্লিট করে আমরা কিন্তু ডিসেম্বর 2025-এর মধ্যে জল চালু করি। যেসব ওয়ার্ডে এখনও পাইপলাইন ঢোকেনি কিছু কিছু গলিতে, সেগুলোকে আমরা এস্টিমেট করে সেগুলো কমপ্লিট করব। সলিড ওয়েস্টের ক্ষেত্রে সারা শহরে জুড়ে আমরা নাইট সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট চালু করব এবং যেসব দোকান থেকে টাকা তোলা হচ্ছে নাইটে তাদের মানে প্রকল্প চালু হয়েছে সেখান থেকে আমরা যে আমাদের যে পৌরসভার যে চার্জটা হয় সেটা আমরা গ্রহণ করব কমার্শিয়ালগুলো থেকে। এবং সবচেয়ে বড় বিষয় স্যানিটারির ক্ষেত্রে আমরা একটা নতুন ট্রাক নামাচ্ছি,
যে ট্রাকটা রাত্রি সন্ধ্যা 7টা বা 7:30টার পর সেই ট্রাকটা শহরে ঘুরবে 7:30 8টার পরে, যা ময়লা থাকবে তুলে নেবে। এবং আরেকটা বিষয় আমরা খুব জোর দিয়েছি, সেটা হচ্ছে যে পার্কিং। আমরা জুলাই মাসের মধ্যে আমাদের পর্যাপ্ত হোমওয়ার্ক দরকার। আমরা আগে হোমওয়ার্ক ছাড়াই পার্কিং করতে গেছি, দেখুন নিজের দোষ স্বীকার করার মধ্যে কোনো অপরাধ নেই, কিন্তু আমরা এবার আগস্ট মাসে আমরা পার্কিং চালু করব। আর টোটোর ক্ষেত্রে একটা প্রচুর অংশের মানুষ, শহরের প্রচুর টোটো চালক আমাদের এসে বলছেন যে নিয়ন্ত্রণ করুন। তার কারণ হচ্ছে আমরা যারা রেজিস্ট্রেশন করেছি তারা তো পৌরসভার কাছে করেছি, কিন্তু যারা করেনি তারাও চালাচ্ছেন। আমরা পুলিশ প্রশাসনের সহায়তা চাই, আমরা সহায়তা চেয়ে চিঠি দেবো, এবং চিঠি দেওয়ার পর পুলিশ প্রশাসন আমাদেরকে যে তাদের গাইডলাইন্স এবং আরটিও ডিপার্টমেন্টের গাইডলাইন নিয়ে আমরা একটা মিটিং করে তারপর সার্বিক স্তরে কিছু আলোচনা করে এটাও আমরা আগস্ট মাসে এটা নিয়ে পদক্ষেপ গ্রহণ করতে চলেছি। লোকাল লটকা উৎপন্ন না হওয়ার জন্যই আকাল পড়েছে লটকার। আর পরশু রথযাত্রা, আর সেখানেই দাম আকাশ ছোঁয়া হবে এমনটাই মনে করা হচ্ছে। এবার রথে লটকার বাজারে থাকবে আগুন ছোঁয়া, এমনটাই বলছেন ব্যবসায়ীরা। কারণ জলপাইগুড়ি সদর ব্লকের বিভিন্ন জায়গায় লটকা গাছে প্রচুর পরিমাণে লটকা হতো, আর সেই লটকা জলপাইগুড়ি শহরের বিভিন্ন বাজারে এনে বিক্রি করত। কিন্তু বর্তমানে সেই সমস্ত এলাকায় গাছের ফলন একেবারেই হয়নি। গাছে 2-3টি করে লটকা হয়েছে, ফলে এবছর বাইরে থেকে লটকা এনে বিক্রি করবে ব্যবসায়ীরা। ফলে একদিকে যেমন সাধারণ মানুষ লোকাল লটকা থেকে বিরতি থাকবেন, আর একই সাথে দাম পাবেন ছ্যাঁকা। জলপাইগুড়ি শহরে ছেড়ে ধাপগঞ্জ এলাকায় কয়েকশো বাড়িতে লটকা উৎপন্ন হতো, কিন্তু বর্তমানে সেই সমস্ত গাছে একটিও লটকার ফলন হয়নি। ফলে বাজারে যেমন লটকার ঘাটতি হবে, তেমনি ব্যবসায়ীরাও বলছেন এবছর লটকার দামও অনেকটাই বাড়বে। হতো না, এবার কি পরিমাণটা এত কম হয়েছে কেন মনে হয়? এখন এই যে বৃষ্টি হচ্ছে, ফলের কম, টাওয়ারের জন্য, এইটাই। এবার তো ধাপগঞ্জেই বেশি হয়। ওই কথা তো বলতে পারবো না। আপনারা গাছে গাছে কম হচ্ছে না? হ্যাঁ, বিভিন্ন গাছে যে হতো আগে, এখন পরিমাণ কমছে না? অনেক কমে গেছে এইটাই। তাহলে কি আপনি কোথা থেকে আনছেন এগুলো? হলদিবাড়ি। বিক্রি হচ্ছে এখন? হ্যাঁ, কম বেশি হচ্ছে। কত করে বিক্রি করছে? 50 টাকা 60 টাকা। কেন বাজারে আসতেছে মাল? বাজার খুব খারাপ, বিক্রি বাট্টা নাই সবজিওয়ালাদের। না, লটকা কেন বাজারে নেই মনে হয় আপনার? আমদানি নাই, পাওয়া যাচ্ছে না। রথ আছে সামনে, এই জন্য অল্প আনা হয়েছে, দাম বেশি। অনেকে বলছে যে ধাপগঞ্জে প্রচুর লটকা হতো, এবার একটা উৎপন্ন হয় নাই, বৃষ্টিতে মাল ঝরে গেছে, এই জন্য কি লটকার পরিমাণ কম? কম। কি নাম আপনার? আমার নাম অবিনাশ মাহাত। আমি এই লটকা কিনতে আজকে বাজারে এসেছিলাম, কিন্তু এই দিনবাজারের মতন এত বড় বাজারে কোথাও লটকার কোনো চিহ্নমাত্র দেখতে পাচ্ছি না। বুঝতে পারছি না এবার লটকার প্রোডাকশান হয়নি নাকি কমতি হয়েছে, বুঝতে পারছি না। আগামী পরশুদিন রথযাত্রা আছে, লটকা তো তার মূল উপাদান পূজা দেওয়ার, তাতে অসুবিধা তো সাধারণ মানুষের হবে। পাবেন আশা করছেন? এবার শেষ দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে। আজকে আমাদের 2 দিন আগে পর্যন্ত বাজারে কোনো লটকা নেই। কি মনে হয় কারণ হিসাবে? অনেক বলছে যে ধাপগঞ্জে এবার কোনো লটকাই হয়নি। হ্যাঁ, প্রোডাকশন নেই কেন সেটা বোঝা যাচ্ছে না, সে তো আমরা বুঝতে পারবো না, আমরা সাধারণ মানুষ, কিন্তু নেই বাজারে, এটাই মূল কথা। আপনার নাম স্যার? জয়ন্ত সরকার। এখন নিয়ে নেব ছোট্ট একটা বিরতি, ফিরে আসছে বিরতির পর, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। জলপাইগুড়ি শহরের অহংকার, গৌরবময় ইতিহাসের ধারক জলপাইগুড়ি জেলা স্কুল। এই প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান পেরিয়ে এসেছে গৌরবের 150 বছর। এই ঐতিহাসিক মুহূর্তকে স্মরণীয় করে তুলতে আগামী 29শে জুন রবিবার দুপুর 3টে জেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত হচ্ছে এক বিশেষ সাধারণ সভা। এই অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য জেলা স্কুলের সকল প্রাক্তন ছাত্র ও শুভানুধ্যায়ীদের হার্দিক আহ্বান জানানো হচ্ছে। আসুন আবার একবার ফিরে দেখা যাক শৈশবের সেই দিনগুলো, আরো একবার হাত ধরাধরি করে হেঁটে আসা যাক স্মৃতির অলিগলিগুলো থেকে। সমবেত হয়ে গড়ে তোলা যাক আগামী দিনের জেলা স্কুলের ইতিহাস।
দীর্ঘ 10-12 বছর ধরে পায়ের কঠিন রোগে আক্রান্ত ষাটোর্ধ্বের শামসুল মোহাম্মদ। আর্থিক পরিস্থিতি খুব একটা ভালো না থাকায় তার শরীরে ভয়ঙ্করভাবে বাসা বেঁধেছে এই কঠিন রোগ। জানা যায় জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের অধীনস্থ মান্তাদারি গেট বাজার এলাকার বাসিন্দা শামসুল মোহাম্মদ স্ত্রী রোশনা বেগম এবং আনুমানিক 25 বছর বয়সী ছেলেকে নিয়ে তার সংসার। গেট বাজার এলাকায় একটি ছোট্ট চায়ের দোকান চালিয়ে এবং একমাত্র ছেলের দিনমজুরি খেটে যা আয় হয় তা দিয়ে কোনো রকমের দিন গুজরান হচ্ছিল এই দুস্থ পরিবারটির। তবে পেছনে ফেলে আসা প্রায় 12 বছর আগে শামসুল মোহাম্মদের পায়ে কোনো এক অজ্ঞাত কারণে ইনফেকশন হয় এবং তা পরবর্তীতে ঘায়ে পরিণত হয়। অনবরত পা থেকে পুঁজ বেরোতে থাকে। সেই সময় পার্শ্ববর্তী সরকারি হাসপাতালে চিকিৎসা করানো হলে চিকিৎসক অস্ত্রোপচারের পরামর্শ দেন। পরবর্তীতে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী শামসুল মোহাম্মদের পায়ে অস্ত্রোপচার করা হয় এবং তা সফল হয় বলে জানা যায়। মাঝে কেটে গেছে বেশ কয়েকটা বছর, কিন্তু মাসখানেক ধরে আবারও মাথা চারা দিয়ে ওঠে সেই পুরনো রোগ। আবারও পা থেকে অনবরত পুঁজ বেরোতে শুরু করে। এমতাবস্থায় সামান্য চায়ের দোকান এবং ছেলের দিন মজুরির আয়ের টাকায় যেখানে আকাশ ছোঁয়া মূল্য বৃদ্ধির বাজারে সংসার চালাতেই হিমশিম খেতে হচ্ছে, তবে এই পরিস্থিতিতে শামসুল বাবুর চিকিৎসার খরচ জোগানোটাও অনেকটাই ব্যয়বহুল এই পরিবারটির কাছে। এই পরিস্থিতিতে শামসুল বাবুর স্ত্রী রোশনা বেগমের কণ্ঠে একটাই আর্তনাদ, সরকার এবং জনসাধারণের তরফে যদি কোনো রকম আর্থিক সহায়তা প্রদান করা হয় তাহলে হয়তো এই শেষ বয়সে একটু স্বাভাবিকভাবে জীবনযাপন করা সম্ভবকর হবে। আমাদের পরে সাহায্য করে তাহলে ওনার চিকিৎসাটা করতে পারি। হাত জোর করে বলছি তোমাকে, একটু সবাই যদি সাহায্য করেন তাহলে আমরা একটু চিকিৎসা করতে পারি। আমরা একটা ছোট চার দোকান করেছি। হ্যাঁ, আমি নিজে করি চার দোকানটা। বাড়িতে আমার ছেলে আছে, ছেলের বউ আছে, আর আমরা দুইজন, আর একটা ছোট্ট নাতি। ছেলে দিনমজুরি করে। এই দিয়ে কি চলে? কিনো মতন আর কি, মেকআপ নেই। সরকারের থেকে কোনো সাহায্য পেয়েছিলেন? না, কিচ্ছু পাইনি। কি সরকারের কাছ থেকে কি চাই? সরকারের কাছে যদি সরকার একটু আমাদের সাহায্য করে বা দেয় তাহলে একটু আমাদের সুবিধা হয়। আমার তো কিচ্ছু নাই, কিচ্ছু পাই নাই। আচ্ছা, আপনি কি প্রশাসনিক কাউকে কিছু জানিয়েছেন এই ব্যাপারে? হ্যাঁ, জানাইছি, কেউ খোঁজ নেয়নি। আপনার নাম? রোশনা বেগম। কি হয়েছিল? কতদিন আগে? 10-12 বছর। কীভাবে হয়েছিল আর কি জানেন? জানি না। এখন কি কতদিন থেকে বেশি অসুবিধা হচ্ছে? এই মাসখানেক থেকে হাঁটুতে অসুবিধা হয়। আপনার নাম? শামসুল মোহাম্মদ। বয়স কীরকম আপনার? 61 বছর। এখন দেখে নেব আজকের আবহাওয়ার সংবাদ। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী বুধবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.6 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.7 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ ছিল 1.0 মিলিমিটার। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরো একবার। জলপাইগুড়ি জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের জল জীবন মিশন প্রকল্পের কাজের ঠিকাদারদের প্রায় 10 মাসের বিল বকেয়া। এই বকেয়া বিলের দাবিতে বুধবার দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের কাছে একটি স্মারকলিপি তুলে দেওয়া হলো পিএইচ ইঞ্জিনিয়ার্স কন্ট্রাক্টরস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। সীমান্ত গ্রামে কাটা তারের বেড়া, জমিদাতাদের বৈধ কাগজপত্র তৈরির চেষ্টা চলছে। বুধবার বেরুবাড়ির ভারত বাংলাদেশ সীমান্ত কাটা তারের বেড়া নির্মাণের কাজকে এগিয়ে নিয়ে যেতে জেলা শাসকের কার্যালয়ে বিএসএফ এবং সদর বিধানসভার বিধায়ক পি.কে. বর্মা এবং স্থানীয় মানুষের প্রতিনিধিগণ এক গুরুত্বপূর্ণ বৈঠকে বসেন। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এ পর্যন্তই। নমস্কার।